আপনারা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নাঈমুল ইসলাম খান, সম্পাদক, সাংবাদিক এবং একাধিক পত্রিকার তিনি সম্পাদক। আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি সহ বেশ কিছু বাংলা এবং ইংরেজি কাগজের সম্পাদনা তিনি এই মুহূর্তে করছেন এবং এর আগেও বেশ কিছু কাগজ বাংলাদেশের শীর্ষস্থানীয় কাগজ সম্পাদনা করেছেন। আমাদের সঙ্গে ঢাকার ফুলা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আমি নাঈমুল ইসলাম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। দীর্ঘদিন যাবতীয় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বেশ কিছু পৌরসভা নির্বাচন হয়ে গেল এবং স্থানীয় সরকারের নির্বাচন সামনেও কিছু আছে এবং এবার এই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইভেন একজন বিজয়ী কাউন্সিলর প্রার্থী হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো ছিল এবং ভোটারদের অংশগ্রহণ খানিকটা বেশি দেখা গেছে এই সংঘর্ষ পাল্টা সংঘর্ষের পরেও এবং কোথাও কোথাও সংখ্যায় যদিও খুবই সামান্য বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যদিও স্থানীয় সরকারের আগেও এরকম সংখ্যাটি দেখা গেছে। সব মিলিয়ে এই যে নির্বাচনগুলো হচ্ছে বা হয়ে গেল, আপনার কি অবজারভেশন যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে, নির্বাচনী যেসব প্রশ্ন গত কয়েক বছর ধরে চলছে তার কি খানিকটা পরিবর্তনের আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে হয়? না, মনে হচ্ছে পরিবর্তনের কোনো আভাস ইঙ্গিত এই নির্বাচনের ম্যানেজমেন্টে আছে সেটা আমি মনে করি না। এখন আপনি যদি বলেন যে পরিবর্তন হবে কিনা, তা আমি তো মনে করি যে পরিবর্তন হতেই হবে। এখন কথাটা হচ্ছে যে কবে হবে সেটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি এটুকু বুঝি যে আমাদের এটা যেটাকে আমরা বলি যে থ্রেশহোল্ডে চলে গেছে অনেক আগে। মানে এর চেয়ে নির্বাচনী ব্যবস্থা এর চেয়ে দুর্বলতর আর হওয়ার কোনো অবকাশ নাই। সুতরাং এখন কেবলই অপেক্ষা যে আমরা কবে এই নির্বাচনী ব্যবস্থাটাতে মৌলিক পরিবর্তন আনা। এখন কথাটা হচ্ছে, দেখেন, নির্বাচনী ব্যবস্থায় মৌলিক পরিবর্তন কিভাবে আসবে। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো, মানে যদিও সরকারি দলকে আমরা দোষারোপ করতে পারি সঙ্গত কারণে, কিন্তু আমি বিরোধী দলগুলো, আপনি শুধু থিওরিটিক্যালি দেখেন যে সরকারের সাথে সরাসরি ঐক্যে নাই, প্রত্যক্ষ পরোক্ষভাবে ঐক্যে নাই, নির্বাচনী মহাজোটে নাই, অবশিষ্ট যতগুলি দল আছে জামাত ছাড়াই তারা শুধু একত্রিত হোক নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য, শুধু একসাথে আসুক, নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আসতে শুরু করবে। আমরা এইটুকুই তো করতে পারছি না। এখন আপনি বলছেন সরকার বিরোধী দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা হোক এই বিষয়ে, এবং প্রথমত তাদের মধ্যে কিন্তু ঐকমত্য আছে। খুব ইন্টারেস্টিং, আপনি যাদেরকে ইন্ডিভিজুয়ালি কথা বলবেন যে তারা নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা যাই প্রকাশ করবে, যে ভাষাতেই প্রকাশ করুক, যে ডেটাই দিক, তথ্য উপাত্তই দিক, মূল কথা একই, যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা অত্যন্ত বাজে অবস্থায় পৌঁছে গেছে, এর কিছু একটা করতে হবে এবং কি কি করতে হবে সেটাও তারা মোটামুটি কাছাকাছি বলেন। এর মধ্যে কারো কারো সৃজনশীল তথাকথিত ডিফারেন্স, মানে মানে মনে কর, আমি বলবো যে কিছুটা ব্র্যান্ডিং করার জন্য কিছু পার্থক্য তারা বলেন, কিন্তু মৌলিকভাবে তাদের কতগুলি বিষয় আপনি দেখবেন ঐকমত্য। তারা বলবে না তারা একমত, তারা বলবে না যে আমরা সবাই একমত, কিন্তু আপনি রিসার্চ করে পাবেন যে আসলে তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। তাহলে কেন তারা একত্রিত হইতে পারে না? এখন আরো একটা জিনিস দেখেন, আপনি একটা নির্বাচন হয়ে গেল পচা, সেই নির্বাচনটার পরে আবার আমরা 5 বছর অপেক্ষা করি আরেকটা পচা নির্বাচনের আয়োজন যখন প্রায় সম্পন্ন, তখন একটা তোড়জোড় শুরু হয়, নানান রকম জোট গঠন, এবং সেটাও দাঁড়ায় তথাকথিত একটা শুধু ভোটের জোট। কিন্তু নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনী ব্যবস্থার মধ্যে গুণগত পরিবর্তন আনার যে প্রচেষ্টা, সেইটার বিষয়ে চিন্তা ভাবনা, কাজের ঐকমত্য কোনো কিছু নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু ওই দলগুলি যদি একত্রিত হয়, এটাই হবে দি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস। কারণ সরকারের সাথেও যারা আছে, একটু দূরে দূরে যারা আছে, যেমন ধরেন জাতীয় পার্টি কিংবা মনে করেন বাসদ সহ আরো কিছু রাজনৈতিক দল, এখন জাসদ ওয়ার্কার্স পার্টির কথা, সেটাই আমি বলছি, বাসদ সহ জাসদ ওয়ার্কার্স পার্টি,
তারাও কিন্তু নির্বাচনের সংস্কারের জায়গাটাতে একমত, কারণ এখন তারা হয়তো কিছু সিট মানে তাদের প্রধান দলের ঔদার্যে তারা পাচ্ছেন, কিন্তু তারা জানেন যে নির্বাচন যদি রিয়েলি করতে হয় তখন এই ব্যবস্থা তাদের জন্য প্রতিকূল হবে। এবং সবচেয়ে বড় কথা, তারা যে জয়ী হচ্ছেন এটা তাদের শক্তিতে এবং তাদের ইচ্ছায় হচ্ছেন না, তারা প্রধান দলের সদিচ্ছায় এবং অনুমোদনে তারা হচ্ছেন। সো তার মানে তারা নিজের নিজের শক্তিতে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে জয়ী হওয়ার সামর্থ্য রাখেন না। তো সুতরাং তাদেরও কিন্তু এখানে ভেস্টেড ইন্টারেস্ট থাকবে এই জায়গাতে একমত হওয়া। আমি এটা কেন বলছি যে এটা ভোটের আগে হইলে হবে না, আমি মনে করি টুডে ইজ দি রাইট টাইম। ইভেন ইফ ইট ওয়াজ পসিবল যে উই কুড হ্যাভ স্টার্টেড ইয়েস্টারডে, সেটা হয়তো সবচেয়ে ভালো, গতকাল শুরু করতে পারলে উদ্যোগটা। এখনো যদি শুরু করে, আমি মনে করি যে নির্বাচন আসার আগে শুধু ঐক্য এবং একসাথে বসে চিহ্নিত করা, এবং আমি মনে করি চিহ্নিত করে A4 সাইজের একটা কাগজে 10-12টা বুলেট পয়েন্টে নিয়ে আসা সংস্কারের ব্যাপারটা, মানে এইটারে বিরাট কোনো ফিরিস্তি তৈরি করার দরকার হবে না। জাস্ট A4 সাইজ 10-15টা বুলেট পয়েন্ট, যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এটা ধরেন 6 দফা, 11 দফা, 21 দফার মতো কিছু একটা হবে। এবং যদি সেটা হয় এবং নির্বাচনের বহু আগে এটা করা যায়, আমি মনে করি একটা চাপ সৃষ্টি হবে সরকারি দলের উপরে যে তারা এই ব্যাপারে আলোচনায় আসবে। প্রফেসর আসিফ নজরুল, এই যে 7টি পৌরসভা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন দেখে কি মনে হলো আপনার কাছে? কি কোনো বিশেষ বার্তা পাওয়া যাচ্ছে? বাট এবারে নির্বাচনে প্রচুর সংঘাত সংঘর্ষ হয়েছে, একজন বিজয়ী প্রার্থী মারাও গেছেন, ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে মনে হয়েছে, অন্তত পত্রপত্রিকার ছবি দেখে বা টেলিভিশনের ছবি দেখে, যে খানিকটা বেড়েছে। আচ্ছা, আমি প্রথমে নির্বাচন প্রসঙ্গে বলি, পরে নাইম ভাইয়ের কথাগুলো প্রসঙ্গে বলবো। নাইম ভাই খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওনার সাথে আমি একমত। কিছু জিনিস অ্যাড করব। ইলেকশনের ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি বলেন যে একটা ছেলে ধরেন 10টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে সে 10টা সাবজেক্টে ফেল করতো, কিন্তু এই বছর দেখা গেল সে 10টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে 7টাতে ফেল করেছে, 3টাতে ফেল করে নাই। তো মাত্রায় ভালো নির্বাচন হয়েছে, জঘন্যতম নির্বাচনের চেয়ে কিছুটা ভালো নির্বাচন হয়েছে। তো সেটা তো আমাদের আসলে স্ট্যান্ডার্ড হতে পারে না বা এক্সপেকটেশন হতে পারে না। আপনি দেখবেন, আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম যে ইভিএম যেখানে ছিল সেখানে যারা ইভিএম এ ভোট দিতে গেছে তাদের ভোটও জোর করে অন্য একজন দিয়ে দিয়েছে বা আপনার প্ররোচিত করেছে। এজেন্টরা থাকতে পারেনি ভোট কেন্দ্রে, যেসব এজেন্টরা প্রতিবাদ করার চেষ্টা করেছে ফরিদপুরে একটা কেন্দ্রে, সেখানে তাকে দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে বের করে দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা আছে। আমরা আসলে ইলেকশন ফেয়ার কি ফেয়ার হয় না সেটা আমরা অনেক আগে থেকে বুঝতে পারি, বিকজ আমরা ইলেকশন দেখে দেখে বড় হওয়া মানুষ। নাইম ভাইরাও দেখেছেন, আমরা এখানে একটা স্কুলে গভর্নিং কমিটির ইলেকশন হলেও দেখি 2 দলের পোস্টার সমান প্রায় ছেয়ে যায়, দেখি কিনা নাইম ভাই? প্রচারণা প্রায় সমান, 2 দলের পক্ষের লোক কেন্দ্রে প্রায় সমান, 2 দলের পক্ষের লোকই একইভাবে ভোট দেওয়ানোর জন্য ভাই একে ভোট দেন, ওকে ভোট দেন। আরে আজিমপুর স্কুলে গভর্নিং বডির ইলেকশনের সময় আমি এরকম অবস্থা দেখেছি। তো এটাই তো বাংলাদেশের ইলেকশন ছিল। সেই ইলেকশনের বহু চিত্র আমরা পৌরসভা নির্বাচনে দেখি নাই। তো 10টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্টে পাস করেছে, 7টা ফেল করেছে, এরকম ইলেকশন হয়েছে। আগের চেয়ে জঘন্যর চেয়ে কিঞ্চিত ভালো হয়েছে, এটা আমাদের এক্সপেকটেশন হতে পারে না। নাইম ভাই আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, উনি খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। দেখেন, এর চেয়ে খারাপ ইলেকশন তার হতে পারে না। এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, 2014 সনের নির্বাচনের পর কিন্তু ক্ষমতাসীন দল কোনো না কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করতো ইলেকশনটা। এবার ইলেকশন কিন্তু তারা সেভাবে জাস্টিফাই করার চেষ্টা করে নাই, এবং আমার কাছে মনে হয় তাদের অনেকের কাছে লজ্জা লেগেছে। কারণ এটা তো একটা গণতান্ত্রিক দল, এটা তো আপনার উপর থেকে জোরে বসা দল না আওয়ামী লীগ। তাদেরও লজ্জা লাগে, তাদেরও নিশ্চয়ই খারাপ লাগে, যেটা কি ইলেকশন, আগের রাতে ইলেকশন হয়ে যায়, একটা দল ইলেকশন করে, ভোট কেন্দ্রে ভোটার যায় না, যা ইচ্ছা করে। মানে এর চেয়ে খারাপ আর হতে পারে না। নাইম ভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছে যে এই থ্রেশহোল্ডে আমরা আগেই পৌঁছে গেছি। এখন আপনি বেটার করার জন্য নাইম ভাইয়ের একটা কথার আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক আছে। আমি মনে করি অবশ্যই প্রধান দায়িত্ব সরকারের, মূল অপরাধী হচ্ছে সরকার। এখন অপরাধী যখন অপরাধ করে তাকে তো ভালো পথে আনার জন্য কোনো না কোনো চেষ্টা করতে হয়। সেই চেষ্টার ক্ষেত্রেও মারাত্মক ঘাটতি রয়েছে। নাইম ভাই খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। সমস্ত দল আপনি জিজ্ঞেস করেন, সিপিবি কে জিজ্ঞেস করেন, জামাতকে জিজ্ঞেস করেন, হেফাজতকে জিজ্ঞেস করেন, বাসদকে জিজ্ঞেস করেন, সবাই বলবে, বিএনপি কে জিজ্ঞেস করেন যে হ্যাঁ নির্বাচন, এটা কোনো নির্বাচন না,
এটা একদম জঘন্য স্টেজে পৌঁছে গেছে। এটা সম্পূর্ণ ভুয়া নির্বাচন, এটা আমূলে পরিবর্তন করতে হবে। ইভেন আপনি কি করতে হবে জিজ্ঞেস করেন, নাইম ভাইকে সাক্ষী রেখে বলতেছি, তারা সবাই বলে দিবে যে নতুন নির্বাচন কমিশন নিয়োগ করতে হবে, নির্বাচন আইনে কিছু সংস্কার করতে হবে, আর্মিকে দায়িত্ব দিতে হবে, নির্বাচনকালীন সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, কারণ ইলেকশন যে জায়গায় চলে গেছে এই সরকার থাকলে ওই কনফিডেন্সটা পাওয়া যাবে না। সব প্রশ্নে তারা একমত, ঐক্য হয় না কেন? আমি তো একটা পলিটিক্যাল অবজারভার ছিলাম যখন রিপোর্টিং করতাম, এখানে আমার একটা নানান হিসাব আছে। সিবিবি চিন্তা করে, আচ্ছা সুষ্ঠু নির্বাচন হলে যে বিএনপি ক্ষমতা আসে তাহলে আমার কি লাভ, বরং আমি আরো বেশি যন্ত্রণার মধ্যে পড়তে পারি। জাতীয় পার্টি চিন্তা করে সুষ্ঠু নির্বাচন হলে আমি তো এখন ক্ষমতার ভাগিদারের পোস্টেও তো থাকবো না। আবার আসদিনু বা মেননটা চিন্তা করে এখন তো দুইটা একটা আসন পাই, দুইটা একটা মন্ত্রী সভাতেও ছিলাম, তখন তো আমার অস্তিত্বই থাকবে না। আবার হেফাজত হয়তো চিন্তা করে যে আমি এই রিস্কটা নিয়ে আমার কি লাভ, আমি তো আর ক্ষমতা আসতে পারবো না, বরং হয়তো তখন জামাত শক্তিশালী হয়ে যাবে, তখন আমি আরো সাইজ হবো। আবার জামাত হয়তো চিন্তা করে যে আমি এই রিস্কটা নিলে আমি হয়তো সমূলে উৎপাদিত হয়ে যেতে পারি। মানে এত চিন্তা তাদের, এই চিন্তার মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, এই বৃহত্তর জায়গাটা তারা আসতে পারে না। তারা সংকীর্ণ দল স্বার্থে দেখে, সমস্ত দলগুলো সংকীর্ণ দলীয় স্বার্থে দেখে ঐক্যবদ্ধ হতে পারে না। আমি আজকে মনে করি আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত দল যদি একটা প্ল্যাটফর্মে আসে যে ভাই আমরা এই প্ল্যাটফর্মটা তো আগে ছিল, আমরা যে এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম তখন তো এক দফা আন্দোলন ছিল, এক দফার মূল কথাটা কি ছিল, যে অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ সুষ্ঠু নির্বাচনের সময় আমরা তো বহুবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বাম দল সবাই মিলে কতগুলো ফান্ডামেন্টাল পয়েন্ট একত্রিত হয়েছে, 91-এও হয়েছে, 96-এও হয়েছে, ইভেন 2008-এও হয়েছে, যে ইলেকশন কালীন সময় ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকতে পারবে না। 3বার তাদের মধ্যে ঐক্যমত হয়েছে, 3বার। ওই ঐক্যমতের জায়গায় ফেরত যাবেন। নির্বাচনকালীন সরকার অবশ্যই গঠন করতে হবে। এবং আমি ধরেন এটা নিয়ে অনেক কুতর্ক করা যাবে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ইলেকশন কি 100% ভালো ছিল নাকি, ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ইলেকশন 80% তো ভালো ছিল, এখন তো নির্বাচন 5%ও ভালো না। 80% ভালো না 5% ভালো, আপনি প্রথম 80% জায়গা ফেরত যান, বা আপনি এটা হয়তো কেউ বলবে এটা 60% ভালো ছিল, 5% থেকে তো ভালো। আর 60% থেকে 80% কিভাবে করা যায়, বা আরো ভালো কিভাবে করা যায়, আরো সংস্কার কিভাবে করা যায়, সেটার লক্ষ্যে চাপ সৃষ্টি করেন, সেটার লক্ষ্যে নাগরিক সমাজ, রাজনৈতিক সমাজ, সাংবাদিক সমাজ সবাই একত্রিত হয়ে কথা বলেন। কারণ আজকে একটা নাইবা কারেক্ট কথা বলেছে, ইলেকশন আসলো হঠাৎ করে তোড়জোড় শুরু হয়ে গেল, জগা খিচুড়ি একটা জোট গঠন করলো, আশ্চর্য লাগে এদের দায়িত্ববোধ দেখলে। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি বিএনপি লিডারদেরকে দেখলে জিজ্ঞেস করি, ভাই আপনারা কিসের জন্য ওয়েট করছেন? আপনাদের তো অবশ্যই আন্দোলন করতে হবে, আন্দোলন করতে পাপ না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আন্দোলনের, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস স্যাক্রিফাইসের এবং গণ আন্দোলনের এবং বৃহত্তর ঐক্যের, আপনি রহস্যজনক ভাবে চুপ করে আছেন কেন? আমি দেখি তারাও অনেকে জানে না কেন চুপ করে আছে। এখন এটা আপনার অ্যানালাইসিস কি, কেন তারা চুপ করে আছে বলে মনে হয় আপনার কাছে? একটা তো কারণ হচ্ছে যেই পরিমাণ নির্যাতন হয়েছে এটা তো আনপ্রেসিডেন্টেড। দেখেন নাইম ভাই বাংলাদেশের প্রধান 3-4টা পত্রিকার জন্মদাতা আমি বলবো। হ্যাঁ, এখন আপনি সমস্ত বিষয় যে আপনি দূরে রেখে আপনি যদি ওভারঅল স্কেলটা চিন্তা করেন, ইলেকশনের আগে মামলা হামলার, ইলেকশনের আগে এজেন্ট বের করে দেওয়ার, লক্ষ লক্ষ মামলার, নানাভাবে হয়রানি করা, যেই লোক মার খেয়েছে ইলেকশনের প্রার্থী সে থানায় গিয়ে দেখে তার নামে অলরেডি মামলা হচ্ছে, সে আসলে আসামি। এত ভায়োলেন্ট, এত ভয়ঙ্কর দলীয়করণ, 12 বছর ক্ষমতা থাকলে এতটা দলীয়করণই হয়। এটা আওয়ামী লীগের দোষ না, এটা 12টা বছর তাদেরকে আনঅপোজ না, বাট মানে এই অভিযোগ তো বিএনপিও করে, কিন্তু আপনি যে বিএনপি নেতাদের প্রশ্ন করছেন, আপনি বলছিলেন যেটি, আর কি কারণ মনে হয়? এই অভিযোগ তো বিএনপি নিজেরাই করে। না না, এটা বিএনপির অভিযোগ না, এটা আমার বক্তব্য। আপনারও বক্তব্য, এটা আপনারও নিশ্চয়ই বক্তব্য হবে। সেকেন্ড কারণ আমার যেটা মনে হয় যে তাদের একটা নেতৃত্বে বিরাট দুর্বলতা হয়ে গেছে, কারণ বেগম জিয়া মুভ করতে পারছেন না, আর রহমান আছেন লন্ডনে, এবং লন্ডনে থেকে উনি ওই পর্যায়ে নেতৃত্বে আসতে পারেন নাই যে লন্ডনে থেকে উনি দেশের পুরা চিত্রটা পাবেন। আমার মনে হয় না উনার দল চালানো দেখে উনি পুরা চিত্রটা পাচ্ছেন বা সঠিক নির্দেশনা দিচ্ছেন। তারপর হচ্ছে বিএনপির যারা খুব ত্যাগী পর্যায়ে বড় ধরনের নেতা ছিল অনেকে মারা গেছেন, খন্দকার দেলোয়ার মারা গেছেন, আব্দুল মান্নান ভুইয়া মারা গেছেন, আরো অনেকে এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। বাকি যারা আছেন আপনার মানে তারা ওই জায়গাটা নিতে পারে নাই, নতুন নেতৃত্ব নিতে পারে, নেতৃত্বের ব্যর্থতা রয়েছে, সরকারি দলের জুলুম রয়েছে, এবং আরেকটা হচ্ছে আমার কাছে মনে হয় যে
আমি শিওর না। মাঝে মাঝে মনে হয় যে বিএনপির মধ্যে কি এই ভয় কাজ করে যে আমরা যদি ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলি, কোনো একটা সময় তৃতীয় শক্তি চলে আসতে পারে, তখন আমরা এখন যে অবস্থানে আছি তার চেয়েও খারাপ থাকবো, মানে দুই মিলেই মার খাবো। ওই স্মৃতিটা তাদের মধ্যে প্রচন্ড কাজ করে কিনা, এটা আমার মাঝে মাঝে মাথায় প্রশ্ন আসে, আমি তো উত্তর পাই না। কারণ আপনি যদি দেখেন গত কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে বিএনপির এখন সবচেয়ে অ্যাক্টিভ যে নেতা আছেন তারেক রহমান, উনি যেভাবে নির্যাতিত হয়েছেন, হয়তো ওনাদের মধ্যে এই ভয় কাজ করে, আমি শিওর না। মানে এর 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 বাইরেও আরেক কেউ কেউ মনে করেন যে বিএনপির ভিতরে হয়তো সরকারের লোকজনই আছে বা এক্সটার্নাল ফোর্সেস যারা বাংলাদেশের পলিটিক্সকে নানাভাবে কন্ট্রোল করে তাদের লোকজনও আছে। এটি কি মনে হয়েছে আপনার কাছে কখনো? সেটা তো আপনার যদি বিএনপি 12 বছর ক্ষমতায় থাকে এইভাবে, তাহলে আপনাদের ভিতরেও বিএনপির লোক থাকবে, এটা স্বাভাবিক। ওকে। এখন আপনার বিভিন্ন স্বার্থের কারণে তাদের এজেন্ট হিসাবে কাজ করে, মারের ভয় এজেন্ট হিসাবে কাজ করে, হামলার ভয় এজেন্ট হিসাবে কাজ করে, এটা হতে পারে। জি, মিশন নাইমুল ইসলাম খান, অনেকগুলো প্রসঙ্গ এবং মূল প্রশ্ন যেটি ঐক্য হয় না কেন, তিনি খানিকটা বলবার চেষ্টা করছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইছে। এটা কিন্তু প্রথমত আমিও আসিফ নজরুলের সাথে, আসিফ নজরুলের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আমিও আবার এইগুলি হয়তো প্রতিটি কথাই আলাদা আলাদা করে আবার এক্সপ্যান্ড করা যায়। দিস ইজ ওয়্যার উই আর অ্যাকচুয়ালি ডিসকাসিং। আমার খুবই মানে কোনো টকশো করতে গিয়ে তো আমি এক্সট্রিমলি এক্সাইটেড হই, মনে হয় আহা এটা যদি 2-3 ঘন্টার টকশো হইতো তাহলে এটার মধ্যে আলোচনাটা কোথাও নিয়ে যাওয়া যেত। আমি বলতে চাচ্ছি যে এই যে জিনিসটা আজকে আমরা এসে বলছি 12 বছর ক্ষমতায় থাকলে এই সমস্যাটা হয়, কিন্তু 12 বছর ক্ষমতায় আওয়ামী লীগ এসছে, কিন্তু আমি তো আমার কৌশলগত ভ্রান্তি দিয়েই 12 বছরের এই শক্তিটা অর্জন করতে দিলাম। আমি যদি বিএনপির দিকটা চিন্তা করি, 12 বছর আজকে হলো তো এক বছর করে আপনি প্রথম নির্বাচনটা তো আপনি নিজের সর্বনাশ করলেন। এখন বলবেন যে তাদের দাবি মানা হচ্ছিল না। প্রথম নির্বাচন বলতে কোনটা? প্রথম নির্বাচন মানে 2014 আওয়ামী লীগের অধীনে প্রথম নির্বাচন 2014। হ্যাঁ, 2014, 2009-এ প্রথম ক্ষমতায় আসলো 2014। তো এই 2014 নির্বাচনটা কিন্তু বিএনপি কমপ্লিটলি, মানে মনে করেন আওয়ামী লীগের 75% লোক শীর্ষস্থানীয় জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে ইন এনি কেস, শুধু নির্বাচনটা করলে। তো এটা কিন্তু ধরেন টক শোতে আওয়ামী লীগের নেতারা সরাসরি এই কথাগুলি বলতেন না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, যদি না জানেন আপনি বলে দিয়ে নেই টক শোতে যে না আমি এরকম জানি না, কারণ আমি নিশ্চিত আপনি জানেন যে টক শোর আগে পরে ওনারা এই কথাগুলি বলেছেন, আমাদের সাথে বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। কিন্তু বিএনপি ইলেকশন করেনি। এখন বিএনপি ইলেকশন করেনি কেন? মানে কেন তারা নির্বাচনটা ঠেকানোর চেষ্টা করেছে, যখন সবাই মনে করত যে বিএনপি, এখন ধাপে ধাপে কিন্তু এই ভ্রান্তি আন্দোলন, তারা যে আন্দোলনটা করলো, যখন যেরকম আন্দোলন করলে কৌশলগতভাবে সঠিক হইতো সেটা করে নাই। আর আজকে এটা করতে করতে কৌশলগতভাবেই তারা এখন আর ওই শক্তিশালী আন্দোলন গড়ে তোলার সক্ষমতায় নাই। সুতরাং এখন যদি আবার তেমন কোনো মারদাঙ্গা আন্দোলনের চেষ্টা করে, সেটার ফিজিক্যাল সামর্থ্য এবং ম্যাটেরিয়াল সামর্থ্য বিএনপির আছে বলে মনে হয় না। নেতৃত্বের উইকনেসেসের কথা তো আসিফ নজরুল বলেছেনই। এখন তাহলে কি হলো, 12 বছর হওয়ার কারণে বা আর কিছুদিন পরে এটা 14 বা 15 বছর হবে, 15 বছর হওয়ার কারণে একটা ন্যাচারাল ক্ষয়ের ব্যাপার আছে। আওয়ামী লীগের নিজস্ব শক্তি ও নানান রকম মানে চ্যালেঞ্জেসের মধ্যে পড়েছে। আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগের বিরোধিতা অনেক বেড়ে যাচ্ছে, মানে অনেক বেশি সুবিধা পাওয়া বনাম সুবিধা বঞ্চিত অথবা সামান্য সুবিধা পেয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাদের মধ্যে অনেক রকম বিরোধের ব্যাপার তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং কখন কোন কৌশল দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। এখন ওই যে বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে আসিফ নজরুল চ্যালেঞ্জেসগুলি বলছেন, কেন বৃহত্তর ঐক্য হবে না? ধরেন আমি বিএনপির চেয়ারম্যান, আমি মাঝে মাঝে এরকম করে বলি আমি বিএনপির একচ্ছত্র নেতা, আমি হইলে কিন্তু সকল দলের সাথে আমি ঐক্য করতাম, আমাদেরকে মাইনরিটি সিট দেন, আপনারা আপনাদের মতো সিট নিয়ে আমাকে সিট দেন,
আমি গভর্নমেন্টে আসব না। মানে বিএনপির মতো দলের এটাই মানে এই সাহসী তাদের থাকা উচিত যে আমি প্রথম নির্বাচন আমি ক্ষমতায় আসার জন্য করব না, আমি করব আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে। আপনি কি মনে করেন সারা দেশের কর্মীদের সেভাবে মোটিভেট করা সম্ভব? অবশ্যই মোটিভেশন। এখন তো ক্ষমতায় যাওয়া অনেকটা ওই যে যেটি আপনি বলছিলেন আওয়ামী লীগের ক্ষেত্রে ভাগ বাটোয়ারা, কিছু সুবিধা পাওয়া। এখন আমার কর্মীদেরকে তো আমার বুঝাইতে হবে। আমার পত্রিকায় আমার কর্মীরা যখন কাজ করে অন্য পত্রিকার তুলনায় রিলেটিভলি কম বেতন নিয়ে কাজ করে, তো এই যে কম বেতন নিয়ে কাজ করে তাকে আমার তো কোনো না কোনো একটা ইনসেনটিভ দিতে হয়। সে আমার এখানে মায়া বেশি পায় যেটা ওইখানে পায় না, ব্যক্তিগত মানে মানে সাহচর্য পায় যেটা তার মানে জার্নালিস্টিক এক্সেলেন্স তৈরি করতে সাহায্য করে, যেটা হয়তো আরেক জায়গায় পায় না। আপনাকে তো কিছু দিতে হবে। আমার কথা হলো আমি কিন্তু আজকে 12 বছর না, আমি 15 বছর পরের আলোচনা করছি, কারণ এই নির্বাচন তো একটা হবে পরে, তখন তো আমাদের আওয়ামী লীগের 15 বছর। যে ভাই এখন আমাদের ক্ষমতা না, আমাদের হাইয়েস্ট বেনিফিট হলো আওয়ামী লীগ ক্ষমতায় না আসা, তারপরে আমরা দেখব আমরা কি করব। সুতরাং এটা যদি হইতে হয় আমাদেরকে ঐক্যটাকে করতে হবে, অনেক সম্প্রসারণ করতে হবে। এই ঐক্যের এই সম্প্রসারণের জন্য ছাড় দিতে হবে যাতে তারা ফিল করে তারা ক্ষমতার ভাগিদার হতে যাচ্ছে। আসিফ নজরুল ইজ রাইট, মানে আওয়ামী লীগের পক্ষ ছেড়ে বিএনপির পক্ষে আসার জন্য তাদেরকে একটা লেজিটিমেট মানে কনভিন্সিং কারণ দিতে হবে। সুতরাং এটা বিএনপি দিবে না। বিএনপি বলবে আমি শক্তিশালী দল, সবচেয়ে বেশি, আমার ভোটের উপর নির্ভর করে তারা মেজরিটি নিবে, আমার ভোট, আমি আমার কর্মী, আমার সবকিছু আমি দিব না। তো দিব না হইলে তাদেরকে বসে থাকতে হবে। অনলি আল্লাহ তাআলা কখন তাদেরকে ক্ষমতায় দেখতে চান, আদৌ চান কিনা সেটার জন্য, মানে এটা আল্লাহ বলছি, ভয়েস অফ দি গড ইজ দি ভয়েস অফ দি পিপল। আমরা এরকম একটা কথা বলি না, পলিটিক্যাল সায়েন্সে এরকম একটা কথা আছে যে ভয়েস অফ দি পিপল ইজ দি ভয়েস অফ দি গড। তো ওই অর্থে মানুষের ভিতর থেকে যদি কোনো একটা কারণে, তো সেরকম কি বাংলাদেশে হয় নাই? হয়েছে, এগুলি নষ্ট করে দেওয়া হয়েছে বা এগুলি নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু আন্দোলন কিন্তু হয়েছে। অনেকে বলে আন্দোলন করব কি, আমাদেরকে তো মিছিল করারই অনুমতি দেয় না। ভাই আন্দোলন কি অনুমতি নিয়ে পৃথিবীতে কখনো হয়েছে নাকি? আমার যখন সামর্থ্য থাকবে, ইস্যু থাকবে, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট থাকবে, তখন মানুষ নামবে। এখন কথাটা হলো এটার জন্য কোনো দলের ডাক অত দরকার হয় না। বাংলাদেশে কিন্তু দেখেছি, মনে করেন আমরা যে কোটা বিরোধী আন্দোলন দেখলাম, এটা কি কোনো মানে ডিএমপি কমিশনারের পারমিশন নিয়ে হতো নাকি? আমরা যে ভ্যাট বিরোধী আন্দোলন দেখলাম ছাত্রদের, এটা কি আন্দোলনের অনুমতি নিয়ে? এবং বাচ্চাদের এই যে বাচ্চাদের নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন, এরকম অনেকগুলি আন্দোলনের উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে। সেটা হয় ওই রকম একটা ন্যাচারাল, যেমন ধরেন আমি এরকম আপনার অনুষ্ঠানে বোধহয় বলেছিলাম, কোনো একদিন হয়তো এমন একটা কারণ ঘটবে যেখানে বাংলাদেশের সকল মানুষ রাস্তায় এসে বসে যাবে, কেউ ডাকে নাই, তারা জানেও না কেন আসছে, এরকম একটা সিচুয়েশন। এটাকে আমি বলছি অ্যাক্ট অফ গড, মানে মানুষের মনে ইচ্ছা। তো আমি শেখ হাসিনার সরকার, আমি যেটা খেয়াল করি, তাদের পরিপূর্ণ মেধা, মনন, সামর্থ্য নিয়োজিত ওই রকম কিছু যেন না ঘটে। আর বাকি বিএনপির আন্দোলনের সামর্থ্য, তাদের পরিকল্পনার বিষয়ে আমার মনে হয় না আওয়ামী লীগের একেবারেই কোনো চিন্তা আছে। আমি আজকে পর্যন্ত বিএনপির, আসিফ নজরুল আন্দোলনের কথা বলেছেন, আমি আন্দোলনের সম্ভাবনা খুব দেখি না, যদি না একটা ন্যাচারাল কজ তৈরি হয়। কিন্তু আমি মনে করি তারা যেটা করতে পারে, যেটা এই আমরা যেরকম এখন জুমে কথা বলছি, এই জুমে কথা বলেই রাজনৈতিক একটা ঐক্য, একটা বেয়ার মিনিমাম ন্যূনতম বিষয় নিয়ে ঐক্য এটার মধ্যে আসবে না। যেমন মনে করেন জামাতকে রাখা যাবে না এই ঐক্যে, তো জামাতকে রাখবেন, আমি বুঝিও না, কিন্তু জামাতকে না রাখা এত কঠিন হবে কেন? জামাতের সাথে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যে তুমি ভাই এখন আলাদা থাকো, তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে হইলে আমরা ক্ষমতায় আসলে এটা দেখা যাবে, তুমি সঙ্গে থাকলে তোমার স্বার্থ আমরা দেখতে পারবো না এখন। মানে
এটার মধ্যে তো জামাতেরও ভেস্টেড ইন্টারেস্ট আছে যদি যদি তারা রাজনীতি করে। আমি মনে করি জামাতকে বাইরে রেখে সবার সাথে একমত, সবার সাথে। আমি ন্যূনতম যে বিএনপিকে বুঝাইতে হবে আমি একচ্ছত্র ক্ষমতার দিকে যাচ্ছি না, আমরা একটা ট্রান্সফরমেশন চাচ্ছি। এবং বিএনপিকে, আমি যদি বিএনপির চেয়ারম্যান হইতাম আমি বলতাম এই আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধেও না, এটা কোনো দলের বিরুদ্ধে না, এই রেজিমের বিরুদ্ধেও না, কিন্তু আমরা এনাফ ভুল ত্রুটি করেছি, আওয়ামী লীগও ভুল ত্রুটি করেছে। আমি মনে করি আজকে যে আওয়ামী লীগ অনেক দিন থেকে অনেক ভুল করতে পারছে, এর মধ্যে আমাদের পূর্বে করা অনেক ভুলের খেসারত এখন এগুলি আমরাই করেছি। আমরাই নির্বাচনী আইন সংস্কার করি নাই যখন করা যেত, আমি ক্ষমতায় যখন ছিলাম, আমাদেরই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সুতরাং এগুলি আমাদেরই ভুল, আমরা সবাই মিলে এগুলি সংশোধন করব। আমাদের এগুলি দাবি, কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের দল, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে 24 বছর আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি আমরা যে এতগুলি দল মিলে উদ্যোগ নিচ্ছি, আওয়ামী লীগও আমাদের সাথে অংশগ্রহণ করবে। কিসে? যে একটা সত্যিকার একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা তৈরি করি আমরা, যেটা দিয়ে পৃথিবীর সবাই আমাদেরকে এক্সাম্পল করবে যে আমরা পারি, আমরা গরিব দেশ হইতে পারি, আমরা তৃতীয় বিশ্বের দেশ হইতে পারি, আমরা আরো অনেক বছর এখন এলডিসি থাকতে হবে, মানে 2 বছর 3 বছর বেশি থাকতে হবে, কিন্তু এলডিসি থাকলেও আমরা গণতান্ত্রিক সচেতনতায়, রাজনৈতিক প্রজ্ঞায় আমরা অনেক অ্যাডভান্সড হইতে পারি। বাংলাদেশ ক্যান সেট অ্যান এক্সাম্পল এগেইন। ওই আমাদের এক সময় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু একটা এক্সাম্পল সেট করেছিল, কিন্তু আমি মনে করি এখন একটা নতুন করে আবার কিছু একটা হবে। আমি শুধু আসিফ নজরুলের সাথে আমার ডিফারেন্স, বিরোধ না, মানে আমি পৃথকভাবে বলছি যে আমি আলোচনার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারও আনবো না, মানে যেমন সংস্কার শব্দটাও আনবো না। এগুলি খুবই হয়ে গেছে, মানে কারো কারোর মধ্যে এগুলি এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি করে যে আপনার আলোচনা, যেটাকে আমরা কমিউনিকেশনে বলি সিলেক্টিভ এক্সপোজার হয়। মানে আপনি রেডিওতে ভালো গান হয়, কিন্তু রেডিওটা তো অন করতে হবে প্রথমে, রেডিও অন, প্রপার স্টেশনে যাইতে হবে, আপনার মনোযোগ দিতে হবে। এইগুলি করতে গেলে তাহলে যেটা আপনি এখানে বললে কেউ শুনতেই আসবে না, সেটা একটু দূরে রাখা ভালো। ওকে, ডক্টর আসিফ নজরুল, বেশ কিছু প্রস্তাবনা একেবারে শেষ যেখানে শুরু করলেন, যেগুলো নিয়ে অন্যদের অ্যালার্জি আছে সেই সব প্রসঙ্গ না আনা, এবং যেটি বলছিলেন যে ক্ষমতার ক্ষেত্রে মানে নির্বাচন করবার ক্ষেত্রে আসন ভাগাভাগি, এমনকি সরকারও মন্ত্রিপরিষদে যদি ক্ষমতায় যাওয়া যায় বিএনপি, ওই ছাড়টুকু না দিলে তিনি মনে করেন না যে খুব একটা ফলপ্রসূ কোনো আন্দোলন সংগ্রাম বা ঐকমত্য বা ঐক্যবদ্ধতা সেটি তৈরি করা যাবে। আচ্ছা, প্রথমে আমি বলে নিই, নাইম ভাই যে কথাগুলো বলেছেন এগুলি আমি একমত, এবং এরকম কথা আমি আগেও শুনেছি। আমরা যখন এই আলোচনাটা করি তখন আমরা একটা চিত্র সম্পূর্ণ অনুপস্থিত রাখি, এটা হচ্ছে আমার একমাত্র ডিফারেন্স, মত দ্বৈধতা বলতে চাই। যেমন আমরা যখন বলি যে বিএনপি মিস্টেক করেছে টরেছে, আওয়ামী লীগ খুব মেধার পরিচয় দিয়েছে, আওয়ামী লীগ খুব কৌশলের পরিচয় দিয়েছে। মেধার পরিচয় তো আপনি ভালো কাজে খারাপ কাজে দুটোতেই মেধার পরিচয় দিতে পারেন। আমি কিন্তু আবার আওয়ামী লীগ মেধার পরিচয় বলি নাই। না না জিলুর, আমি প্লিজ একটু শেষ করি। নাইম ভাই বলেছে, আমি বলি না, আমি বলছি সাধারণত বলা হয়। হ্যাঁ, আমাকে একটু শেষ না করতে দিলে না আমি বুঝাতে পারবো না। এখন আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ তো মেধার পরিচয় দিয়েছে, আওয়ামী লীগ সাহসের পরিচয় দিয়েছে, কিন্তু এটা তো শয়তানি করার ক্ষেত্রে দিয়েছে, অন্যায় করার ক্ষেত্রে দিয়েছে, নিষ্ঠুরতা করার ক্ষেত্রে দিয়েছে, খারাপ কাজ করার ক্ষেত্রে দিয়েছে। তো একজন যদি ডাকাত খুব চালাকি করে একটা ডাকাতি করে এবং সাহসিকতার সাথে ডাকাতি করে, তাহলে আমরা কি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি? আমরা যেন অ্যাপ্রিসিয়েট না করি। আওয়ামী লীগ যে কাজটা করেছে এটা বাংলাদেশের কোনো দল করার সাহস পায় নাই, কোনো দল করার এটার কনফিডেন্সও পায় নাই। একটা এক্সাম্পল আপনাকে দেখাই। দেখেন, যখন বিএনপি কুখ্যাত মাগুরা ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিও একা একা একটা ইলেকশন করেছিল, সেই ইলেকশনটাও একটা জঘন্য ইলেকশন ছিল, কিন্তু তারপর এটা 2018 সনের নির্বাচনের চেয়ে ভালো ছিল। আপনি যে কোনো কম্পারিজনে যায় দেখেন 2014 সনের নির্বাচনের চেয়েও ভালো ছিল। আপনি কতজন নির্বাচনে কম্পিট করেছে, কত পার্সেন্ট ভোটার এসেছে যদি দেখতে চান, ভালো না হলে অন্তত ওই মানের ছিল। বিএনপি কে আপনার 1996 সনের নির্বাচনের পর কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলন যখন চলছিল তখন কি তারা বসে থাকার চেষ্টা করেছে? তখন কি তারা সারা দেশে
সবাইকে মেরে মামলা হামলা দিয়ে বসে থাকার চেষ্টা করেছে? করে নাই। এমনকি এরশাদও করে নাই। এরশাদ যখন 1990-তে দেখেছে যে একটা গণ আন্দোলনের মতো করে উঠেছে, এরশাদ চলে গেছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে। তো আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি যেই পরিস্থিতিতে থেকে জনগণের দাবির কাছে মাথা নত করেছে বা জনদাবির সাথে সম্পৃক্ততা জানিয়েছে, আওয়ামী লীগ সেটা করে নাই। আওয়ামী লীগ সম্পূর্ণ কিছুকে ডিফাই করে ভয়াবহতম নজির দুটা স্থাপন করেছে। একটা নির্বাচনে অধিকাংশ প্রার্থী নির্বাচনে দাঁড়াই নাই, আর একটা নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে বলে বিভিন্ন আপনার বিশ্বাসযোগ্য সূত্রে অভিযোগ আছে। এখন এই পরিমাণ অনিয়ম করার কনফিডেন্স এবং সাহস এটা বিএনপি এবং জাতীয় পার্টি ছিল না, যেটা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল করে দেখিয়েছে। এটার জন্য আমি তাদেরকে বাহবা দিতে রাজি না। এটার জন্য আমরা আমাদের তাদেরকে ধিক্কার জানানো উচিত। তারা কত নিচে নেমেছে, তারা জাতীয় পার্টি এবং বিএনপিও যেই দুষ্টামিটা করার সাহস পায় নাই, সেটার চেয়েও নিচে নেমেছে তারা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আওয়ামী লীগ আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই ক্ষমতায় থাকার অন্যতম মানে কি বলবো, এই ক্ষমতায় থাকাটাকে সম্ভব করার জন্য আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে বলছি আমি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বলতে চাচ্ছি। এটা ধরেন আপনি বলতে পারেন বিএনপি আমলে কি সীমান্ত হত্যা হতো না, বিএনপি আমলে কি নদীর পানি পেয়েছে, এই সমস্ত ডিবেট আমি জানি। কিন্তু বিএনপি আমলে বা জাতীয় পার্টি আমলে বাংলাদেশের স্বার্থ এভাবে বিকিয়ে দেওয়া হয়নি। আপনি ট্রানজিটের ক্ষেত্রে যদি দেখেন, বা ভারত একটা খুব ক্ষতিকর প্রজেক্ট নিতে যাচ্ছে, তখন আমাদের দেশে আগ বাড়িয়ে বলছে না 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 কোনো ক্ষতি হবে না। যেমন আপনার টিপাইমুখ ড্যামের ক্ষেত্রে মনে আছে, আপনার বাংলাদেশের মন্ত্রী বলছে কোনো ক্ষতি হবে না, পরে ভারতের অভ্যন্তরীণ চাপে যেটা ক্ষতিকর প্রজেক্ট বাদ দিয়েছে। রামপালের মতো প্রজেক্ট এমন একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে যে কোম্পানিকে ভারতের 4টা রাজ্যে যে কোম্পানিকে কাজ করতে দেওয়া হয় নাই, শ্রীলঙ্কা কাজ করতে দেয় না প্রজেক্টে। এত ভয়াবহ প্রজেক্ট, বাংলাদেশ বলছে না কোনো ক্ষতি হবে না। এই যে এই স্কেলে যাওয়া, যে দরকার হলে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিব, দরকার হলে প্রার্থীকে গুলি করে দিব, দরকার হলে সবার বিরুদ্ধে মামলা করব, ইলেকশন কমিশন দিয়ে সব প্রার্থীতা বাতিল করে দিব, যা ইচ্ছা করব, রাতের বেলা ভোট করব, ইভিএম কেন্দ্রে ঢুকে নিজে নিজে টিপ দিয়ে ভোট দিব। এই মানে খারাপ কাজ করার এই কনফিডেন্স এবং সাহস, এটার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। তো এইরকম একটা এভিল পাওয়ারের সাথে অ্যাজ ফার এজ ইলেকশন ইজ কনসার্ন, ইলেকশন কনসার্ন ক্ষেত্রে এরকম একটা এভিল ইলেকশন ফোর্সের সাথে কনফ্রন্ট করার অভিজ্ঞতা বাংলাদেশে কারো ছিল না। এমনকি যখন পাকিস্তান আমলে ইয়াহিয়া খান, আইয়ুব খান, এই সমস্ত বর্বর পাকিস্তানি জেনারেল মার্শালদের অধীনে নির্বাচন হয়েছে, বঙ্গবন্ধুকেও এই ফেনোমেনাকে কনফ্রন্ট করতে হয় নাই যে রাতের বেলা ইলেকশন হয়ে যাবে, প্রার্থীকে গুলি করে দিবে, লক্ষ লক্ষ মামলা দিবে, তারপরে এজেন্টরা আপনার জমির আইলের মধ্যে লুকিয়ে থাকতে হবে, পুলিশ, র্যাব সমস্ত বাহিনী মিলে বিরোধী দলকে নিপাত করার জন্য মাঠে নেমে যাবে। এই রাজনীতি বঙ্গবন্ধুকে মোকাবেলা করতে হয় নাই, এই রাজনীতিকে জাতীয় পার্টি এবং বিএনপি আমলে আওয়ামী লীগকে এই স্কেলে মোকাবেলা করতে হয় না। তো অবশ্যই বিএনপির দোষ আছে, কিন্তু যেই স্কেলের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ বাংলাদেশে আওয়ামী লীগও কোনোদিন ফেস করতে হয় নাই। এত বড় চ্যালেঞ্জ নির্বাচনের রাজনীতির ক্ষেত্রে বলছি আমি, অন্যান্য ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের উপর অনেক অত্যাচার করেছে, 21শে আগস্ট করেছে, জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি ইলেকশন পলিটিক্সের কথা বলতে চাচ্ছি। ফলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে কাজটা অনেক বড় কাজ, অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। এবং আজকে আওয়ামী লীগ কেন এই জায়গায় নিয়েছে, অবশ্যই নাইম ভাই যে বিএনপি দলগুলো বলেছে আমি কিন্তু সব একমত, এবং এটা এত বলা হয় এটা আবার পুনরায় বলার কোনো মানে দরকারই নেই। নাইম ভাই যেটা বলেছে 2014 ইলেকশনে যাওয়া দরকার ছিল, একমত। তারা ভুল সময় ভুলভাবে ইয়ে করেছে, আন্দোলন করেছে, একমত। কোনোভাবেই জামাতকে তাদের সাথে রাখা উচিত না। মানে আমি বুঝি না, আমি নাইম ভাইয়ের মতোই বিস্মিত যে তোর তো জামাতকে বলা উচিত যে আমি তো নিজেই মরে যাচ্ছি, তোমার এখন ঘাড়ে নিলে দুজন মিলে মরবো। 2টা লোক নদী পার হচ্ছে, একটা লোক পুরা মুমূর্ষ আর একটা লোকের একটু দম আছে। এখন একটু দম আছে হচ্ছে বিএনপি, সে মুমূর্ষ লোককে ঘাড়ে নিয়ে এখনো চলতেছে। আমি নাইম ভাইয়ের সাথে একমত, কিন্তু আমি বলতে চাচ্ছি এগুলি একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে এই খারাপ কাজ করার কনফিডেন্স, খারাপ কাজ করার বুদ্ধি, খারাপ কাজ করার সাহস, খারাপ কাজ করার মতো নির্লজ্জতা, এটার ক্ষেত্রে আওয়ামী লীগ যা দেখিয়েছে এটা কোনো তুলনা নাই। সো যেটি নাইমুল ইসলাম খান প্রস্তাব করছিলেন যে বিএনপির এখন অন্যদেরকে কাছে টানার উপায় কি, যে তিনি নির্বাচনের জন্য ফর্মুলা, যে ভবিষ্যতে তারা এখন আন্দোলন করবে, নির্বাচন হলে এইভাবে আসন ভাগাভাগি করবে, সরকার গঠন করলে এইভাবে করবে, যে সে নিজে ক্ষমতায় যাবে না, ও কিন্তু অন্যদেরকে নিয়ে ক্ষমতার অংশীদার থাকবে।
দেখেন, এগুলি তো অনেক দিন যাবত বলা হচ্ছে এবং আমি নাইব ভাইয়ের সাথে একমত। এটা আপনার ইন্ডিয়াতে কাজ দিয়েছে, অন্য অনেক দেশে কাজ দিয়েছে এই স্ট্র্যাটেজিতে ইলেকশন করা। আমরা আপনার ইয়েতে নেপালেও দেখেছি এই স্ট্র্যাটেজি কাজ দিয়েছে, শ্রীলঙ্কাতে কাজ দিয়েছে। আমার কথা কি, ধরেন আমি তো একটা জিনিস আমি নাইম ভাইয়ের কাছে একটু জানতে চাই। নাইম ভাই, আমি খুব লক্ষ্য করি যে আপনি জানেন আমি আপনাকে সম্পাদক হিসেবে কত রেসপেক্ট করি, যে বিভিন্ন পত্র পত্রিকায় গণমাধ্যম সবসময় আমরা দেখি কি আলোচনাটা হচ্ছে বিএনপির কি করা উচিত, বিএনপি কি ভুল করেছে। আমরা কেন এই আলোচনাটা করি না যে আওয়ামী লীগের কি করা উচিত? একটা দল স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, একটা দলের প্রধান হচ্ছেন বঙ্গবন্ধু, মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি। একটা দল এত বড় 6 দফার পর থেকে এককভাবে পুরা আন্দোলনটাকে কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই দলের এমন পরিণতি হয়েছে যে এই দলের নেতারা, আমি বহু আওয়ামী লীগের নেতাকে বলতে শুনি যে ভাই দলে আমাদের কোনো স্থান নাই। আমাদের পরিচিত অনেক ছাত্রলীগের নেতা আছে, আমার সময় যারা ছাত্রলীগ করেছে তারা নেতা হয় নাই, তারা আমাদেরকে বলে না যে 2 দিন আগে আপনার মানব পাচার করে লক্ষ কোটি টাকা আর্ন করেছে, ওই আওয়ামী লীগের কোন উপদেষ্টাকে নির্বাচন পরিচালনার সাথে যুক্ত, কাকে টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, তাদের দুঃখের কথা আমরা শুনি না। আওয়ামী লীগ তো আওয়ামী লীগকেও শেষ করে দিচ্ছে। আমার তো মনে হয় আমাদের পুরাদমে আলোচনাটা করা উচিত আওয়ামী লীগকে কিভাবে রিভাইভ করবে, সরকারকে কি করা উচিত। তা আমার কাছে মনে হয় কি, আমি নাইম ভাইয়ের কাছে আমার আরেকটা জিনিস আমি নাইম ভাই জানতে চাই, আমি এই জিনিসটা এটা আমি কিছুতেই বুঝি না। ধরেন একটা দল 12 বছর ক্ষমতায় থাকলে তো সুশাসন দিয়ে হলেও, বিএনপি জামাত সরকার তো দেশে বিরাট কোনো সুশাসন দেয় নাই, সুশাসন দিয়ে হলেও 12 বছর ধরে এই দলটা কেন বাংলাদেশের মানুষের মন এমন ভাবে জয় করতে পারলো না যে আমি যদি ফেয়ার ইলেকশন দেই আমার কোনো ভয় নাই, আমি জিতবো? এত ভয় পায় তারা। 12টা বছর ক্ষমতায় থেকে ধরেন বিএনপি তার শত্রু, আওয়ামী লীগের শত্রু বিএনপি, আওয়ামী লীগের শত্রু জামাত, আপনি তার বিরুদ্ধে মামলা হামলা যা ইচ্ছা করছেন। সাধারণ মানুষের মন আপনি 12 বছরে কেন জয় করতে পারলেন না? কেন এই ক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে? কেন তারা ভয় দেখায় আরো বছর ক্ষমতা থাকার চিন্তা করে? কেন ভালোবেসে হৃদয় জয় করে না? জি, প্রথমত মানে মূল প্রেমিসটাতে তো আমরা আসলে ডিফার করতেছি না। এখন আমি কিন্তু বিএনপির দোষ, মানে যদিও আসিফ নজরুল বলে নাই যে আমি বলেছি, কিন্তু জিনিসগুলো হয় উপস্থাপনায় যখন উনি বলছেন, মানে কথা বলছি আমরা দুইজন, যখন আরেকটা বাইরের কে কি বলে এটা আনলে অডিয়েন্সের আবার অনেকে মনে করতে পারে বোধহয় আমি আমার ইনফারেন্সটা ড্র করবে এজ ইফ আমি হয়তো এই কথাটা বলেছিলাম, নইলে আসিফ নজরুল নাইমের কথার পরে আসিফ নজরুল এই কথাগুলি বলছে কেন। এটা আমাদের হয় কি, অনেক সরল মানুষ নিয়ে আমরা টেলিভিশনের দর্শক হ্যান্ডেল করি, এই জন্য একটু ক্লারিফাই করলাম। আমি বিএনপির দোষ ত্রুটি না, আমি বলেছি তো আমি বিএনপির দোষ ত্রুটি দেখবো কেন, আমি কিন্তু বলছি আমি বিএনপির চেয়ারপারসন, তো আমি কৌশলগতভাবে বলতেছি কথাটা, এটা আমার কৌশল, যে এটা আমার দুর্বলতা হবে কেন। আমি আমার একটা পত্রিকা একজনের কাছে হারিয়েছি, তো আমার অপশন ছিল এটা রিজলভ করা ইন দি কোর্ট। while I am in the court, আমি দেখলাম যে এটা সিভিল কেস, it may take even 30 to 40 years to be resolved. Now তাইলে তো আমার ভেস্টেড ইন্টারেস্ট হবে, ঠিক আছে মামলা চলুক, আমি আরেকটা পত্রিকা বের করি। কিন্তু কেউ যদি আমার বলে যে দূর ভাই আপনি এটা ফাইট করে নিয়ে নেন, আপনি সর্বাত্মক লড়াই করেন, তো কিন্তু এইটা আমার বেস্ট ইন্টারেস্টের না। আসলে আমাদের কোর্ট সিস্টেম ওইভাবে কাজ করবে না যে 40 বছরের কেস আমাকে 3 বছরে শেষ করে দিবে। তো আমি কি আমাদের সিচুয়েশনটাকে মেনে নিয়ে স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হচ্ছে না, এবং আমার বেস্ট পসিবল স্ট্র্যাটেজিটা। তো এখানে আলোচনাটা হচ্ছে আমিও বিএনপি করি না, আপনিও আওয়ামী লীগ করেন না, সুতরাং আমরা তো কেবল দেখবো বাইরের থেকে যে বেস্ট স্ট্র্যাটেজি কি হইতে পারতো তার। আওয়ামী লীগ এত বেনেভোলেন্ট হবে যে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসতে পারে এমন পরিবর্তন এনে ফেলবে, এটা তো আমরা মানে আশা করব কেন। কিন্তু আমি আবার আসিফ নজরুলের সাথে একমত না যে এটা আমরা আলোচনা করি না, আমরা সারাক্ষণ আলোচনা করি। কে বলছে যে আমরা আলোচনা করি নাই যে নির্বাচনের দুর্বলতার কথা? বাংলাদেশের টেলিভিশনগুলি, অধিকাংশ টেলিভিশনই আওয়ামী লীগ সরকারের দেওয়া, এবং আওয়ামী লীগের সমর্থকরাই অধিকাংশ টেলিভিশনের মালিক। কিন্তু আমি আবার বলছি এই টেলিভিশনগুলির ফুটেজেই নির্বাচনের যে চিত্র প্রকাশিত হয়, নিউজে যেই নির্বাচনের খবর প্রকাশিত হয়,
এইগুলি তো গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড নির্বাচনটা কেমন হয়েছে। ইট ইজ গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কি কোনোদিন শুনছেন আওয়ামী লীগের কেউ সগৌরবে দাবি করেছে যে আমরা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে 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 মানুষের ঢল নেমেছিল সেই রকম অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বিজয়ী হয়েছি, এরকম কথা বলে না তো কেউ। তো এই যে তারা বলে না, এটাই তো তাদের মানে এডমিশন অফ ফ্যাক্ট। তারা এটা বলে না। তারা আওয়ামী লীগ কি করে? আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ার জন্য, তাদের নানান রকম দুর্বলতা। এটা আওয়ামী লীগ করে, এটা আওয়ামী লীগের কৌশল। আমি এটা সমর্থনও করতে আসি নাই, কিন্তু আমি বলছি যে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা দলকেই সমস্ত কিছুর নিয়ামক হিসেবে একবার অ্যাকসেপ্ট করে নিন যে আওয়ামী লীগ করে দিতে পারবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগই করবে, এই জায়গাটাতে যদি আওয়ামী লীগকে আমরা অধিষ্ঠিত করে ফেলি, তার মানে আমরা হাল ছেড়ে দিচ্ছি। এটা তো আওয়ামী লীগের জন্য আরো মানে তাদের ডেসপারেশনের জন্য উৎসাহ দেওয়া হবে। আর আমি বলছি যে আমরা যারা মনে করি, যেহেতু আমি বিএনপি, এখানে আমরা বলতে বুঝাচ্ছি যে বিএনপি যেভাবে মোবিলাইজ করতে পারবে টু পুট প্রেশার, দে হ্যাভ টু পুট প্রেশার। আওয়ামী লীগ মাস্ট কাম আন্ডার প্রেশার, দে আর নট আন্ডার প্রেশার। আর যেটা হয়েছিল এটা বিভিন্ন সময় হয়, ব্যবসায় হয়। আমি আমার সংবাদপত্র জীবনে দেখেছি যে অনেক মানুষ আছে একটা প্রচেষ্টা নেয়, নিয়ে সাফল্যের অল্প কিছুদিন আগে হাল ছেড়ে দেয়, মানে ধৈর্যটা ধরে রাখতে পারে না। 2014-তে তাই হয়েছে। তাদের উচিত ছিল আন্দোলনের যে তীব্র প্রেশার তারা ক্রিয়েট, ইলেকশন ডেটেই অফ হয়ে গেছে। ইলেকশন ডেটে অফ হওয়াটার চাইতো বড় কথা যে ইলেকশনটা তারা না করার নিয়তে ছিল। দ্যাট ওয়াজ দি মেইন প্রবলেম। তা আমি কিন্তু এটা বিএনপির সমালোচনা করার জন্য বলছি না। আসিফ নজরুল যে বলল যে আওয়ামী লীগ যে আরো দুর্বিনীত হয়ে উঠছে, দুষ্টু থেকে দুষ্টুতর হচ্ছে, এটা হওয়ার সুযোগ তো বিএনপি করে দিল অনেক বেশি থাকায়। এখন চিন্তা করেন, আওয়ামী লীগের তো এখন বেনিফিশিয়ারি সমর্থক অনেক বেড়ে গেছে। 15 বছর ক্ষমতায় থাকা মানে কি, তার সমর্থকের সমসংখ্যক লোক আবার বেনিফিশিয়ারিও ডেভেলপ করেছে। কারণ বিপুল পরিমাণ উন্নয়ন প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্ট যারা যারা ইমপ্লিমেন্ট করছে, ওইখানে দুর্নীতি থেকে শুরু করে নানান ভাবে, মানে দুর্নীতি ছাড়াও বেনিফিশিয়ারি আছে, দুর্নীতি সহ তো বেনিফিশিয়ারির সংখ্যা বেশি। তা আমার কথাটা হচ্ছে এটা আর্গুমেন্ট। আমরা সিভিল সোসাইটি থেকে আমরা এই কথাগুলি মনে করি যে বিএনপি সিভিল সোসাইটিকেও মোবিলাইজ করতে পারে নাই। গত নির্বাচনে আমরা দেখি নাই যে সিভিল সোসাইটি তাদের পক্ষে গেছে, কারণ তারা পার্টিজান ছিল। পার্টিজান মানুষ কখন হয়? পার্টি যখন সেই রকম স্ট্রং থাকে। এই মুহূর্তে নাই। নাই কেন? অন্যান্য কারণগুলি আমরা এক্সপ্লেন করেছি। সুতরাং আমার মনে হয় যে মানে বিএনপিকে, আওয়ামী লীগকে দায়িত্ব দেওয়া থিওরিটিক্যালি ইজ এ গুড আইডিয়া, কিন্তু প্র্যাকটিক্যালি ইট ক্যান নট ওয়ার্ক। এটা আমি আওয়ামী লীগের যদি আমি আওয়ামী লীগের সভাপতি আমি হই, আমার আর কাজ নাই, আমি নানান রকম পরিবর্তন আনবো যাতে আগামী নির্বাচনে আমি আল্লাহর রহমতে হেরে যাব? নো ওয়ে। আমি বরং যেটা আছে এটাই চলতে থাকবে। আমি হইল, কারণ এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই আমার, আমি কেন করব? ইন্টারেস্ট আসবে কখন? হোয়েন আন্ডার প্রেশার। আমি যখন দেখতেছি যে এই প্রেশার সামাল দিয়ে আমার ইজ্জত, যেটা আসিফ নজরুল বলছে, কি ইজ্জতটা কি, যে আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল, বঙ্গবন্ধু কন্যার লিগেসি কি হবে, দিস ইজ দি ট্রু থিং। আমিও মনে করি শেখ হাসিনা একদিন দিবে, তাহলে তো শেখ হাসিনার জন্য ওয়েট করতে হবে। আমি এটা বলতে পারি, কিন্তু বিএনপির যদি এই ধৈর্য থাকে, আরো 10 বছরের প্যান্ডেমিকের জন্য একটা টার্ম ফাও চলে গেল। আমি অনেস্টলি বলতেছি, এই প্যান্ডেমিক কিন্তু আরো 1 বছর বা মেবি আরো 2 বছর আমাদেরকে রাজনীতি সহ কোনো কিছু নিয়ে গোলযোগ সৃষ্টি করার অবকাশ দিবে না। তো তার মানে কি? তার মানে আগামী নির্বাচনও হাত থেকে চলে গেছে, এটা ধরে নেন। ন্যাচারাল কিছু না হলে, যদি না হয়, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে পাঠানোর জন্য বিএনপিকে ন্যাচারাল কোনো অ্যাক্ট অফ গডের জন্য ওয়েট করতে হবে, উইল অফ দি পিপলের জন্য ওয়েট করতে হবে, যেটা হঠাৎ করে কোনো কারণে দেখা দিতে পারে, আর নয়তো শেখ হাসিনার উপরে। এবং এটা আমার একটা তত্ত্ব, এটা আমার লিখিত তত্ত্ব আছে, যে শেখ হাসিনা
তার লিগেসি ফাইনালাইজ করার জন্য উনি কিন্তু বাংলাদেশে একটা রিজনেবল অ্যাকসেপ্টেবল ইলেকশন প্রসেস এবং ডেমোক্রেটিক প্রসেস আনবেন। এটা আনবেন এই জন্য কারণ শেখ হাসিনার ব্যক্তিগত সকল ইচ্ছা পূরণ হয়ে গেছে ক্ষমতায় থাকার, উন্নয়ন করার, চোখে চোখ ধাঁধানো উন্নয়নের সব কিছু উনি করে ফেলছেন। কিন্তু যেটা করে যেতে পারছেন না, যেটা উনি অনুভব করেন, আমি যেটা জানি সেটা হচ্ছে যে ওনাকে শি উইল নট বি রিমেম্বার্ড ফর গুড গভর্নেন্স, শি উইল নট বি রিমেম্বার্ড যে দেশকে দুর্নীতিমুক্ত করেছিলেন, শি উইল নট বি রিমেম্বার্ড যে দেশে গণতন্ত্র সর্বত্র গণতন্ত্র এখনো আছে আমি জানি, কিন্তু নির্বাচনী গণতন্ত্র সহ কতগুলি বেসিক জায়গায় যে নাই, এটার জন্য যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয় তো উনার একটা ডেফিনেট ইচ্ছা আছে, উনি ওনার লিগেসি ফাইনালাইজ করবেন। আপনার ধারণা কবে নাগাদ করবেন? এটা তো আমার ধারণা ছিল নেক্সট ইলেকশনের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা ছিল, আমার একটা ফোরকাস্ট ছিল, কিন্তু প্যান্ডেমিকটা হিসাবটা আবার পরিবর্তন করছে। সুতরাং আমার মনে হয় এটা পরবর্তী ইলেকশনের দিকে চলে পরের টার্ম। সো নেক্সট ইলেকশনটাও প্রিভিয়াস দুটো ইলেকশন যেরকম হয়েছে সেরকমই একই রকম করে হবে না, একই রকম করে হবে না, কিন্তু আমি মনে করি কম্প্রোমাইজড ইলেকশন হবে। যদি না, আমি তো বললাম, যদি আজকে থেকে আমাদের মানে সরকারের সাথে ঘনিষ্ঠ দলগুলির বাইরে একটা ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, নির্বাচনী ব্যবস্থা সহ আনুষঙ্গিক অন্যান্য গভর্নেন্সের ইস্যু টিস্যু ব্যাপক ভিত্তিক একটা চাপ সৃষ্টি যদি হয়, এবং এটা আমি তো বলছি যে একদমই A4 সাইজের কাগজে বুলেট পয়েন্টে আর আসতে হবে, কারণ এটা যেন লম্বা লেকচার, এটার মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে। এবং আমি এখানে আবারও বলবো, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা কিংবা এই জাতীয় ওই যে সংস্কার, এইগুলি না, এই শব্দগুলি এখানে ব্যবহার করা হবে না, কারণ আমাদের উদ্দেশ্য সবাইকে টেবিলে আনা। আমি যদি একটা শব্দ ব্যবহার করে, আগাম ব্যবহার করে তাকে সুইচ অফ করে রাখি, তাহলে আমার বাকি অনুষ্ঠান প্রচার করার অর্থ নাই। তো আমি এই জন্যই বলছি যে এখন যদি আমরা কাজ করি, এগুলি জুমে হয়, এগুলি কারোর বাসায় যাইতে হয় না, এগুলি মিছিল করার কিছু নাই, এগুলি আন্দোলনের কিছু না, এগুলি ছাড় দেওয়ার মাধ্যমে সম্ভব। কারণ আসিফ নজরুল অসাধারণ ওই কথাগুলি বলে ফেলেছেন। কোনটা? যে ওরা তো দিবে না সমর্থন এই জন্য যে এখন তো আওয়ামী লীগের সাথে আমাদের একটা মানে ক্ষমতার ছিটে ফোটা পাই, বিএনপি আসলে এটা নাও পেতে পারি বিকজ অফ জামাত, এটা সেটা নানান কারণে সন্দেহ করবে। বরং বিএনপি যদি তাদের সাথে এই নিশ্চয়তা দেয় যে আমরা নেক্সট ইলেকশন বিএনপি সরকারের জন্য না, এটা আমাদের সকলের সরকার হবে, আপনারা যেটা ন্যায়সঙ্গত মনে করবেন বিএনপিকে ততটা দিবেন, কিন্তু বাংলাদেশের প্রতিটি বিএনপির কর্মী মানে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে সকলের জন্য কাজ করবে। এখন আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে তারা কেন করবে, তারা করবে তাদের বৃহত্তর স্বার্থে। ওইসব এলাকায় আবার বিএনপির নিজস্ব প্রার্থী আছে, সেই সব প্রার্থীরা যাদের তার অনুসারী কর্মীরা আছেন, সে তো ওই সিট হারাতে চাইবে না, মানে সে মনে করবে একটা টার্মের জন্য হারালাম, মানে লম্বা সময়ের জন্য। ভেরি রাইট, কিন্তু কথাটা হলো এই সিট হারানোটা তো বিএনপি থেকেই তাদেরকে ভোট দিবে, কিন্তু এই টার্ম জাতীয় ঐক্যের জন্য, পরের টার্ম আমরা দলীয়ভাবে করব, এই কথাটা তো প্রকাশ্যে বলেই করা যায়, কারণ এটা তো স্বার্থ। এটা আপনি এটা কিন্তু একটা আলাদা টপিক হইতে পারে আলোচনা, যে এইটা কেন কাজ করবে কেন কাজ করবে না, এটা একটা দীর্ঘ আলোচনা, কিন্তু এটা এক্সপ্লেন করা সম্ভব, কারণ আমি বুঝাইতে পারবো যে এই মুহূর্তে আমি পুরোটা চাইলে পাবো না। আমি তো ৭০-এর নির্বাচন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে নির্বাচন করেন নাই, কিন্তু উনি এমন ভাবে করেছিলেন যে এখান থেকে বিচ্যুতি প্রয়োজন হইলেই অন্যদিকে চলে যাওয়া যাবে। দিস ইজ লাইক দ্যাট। প্রফেসর আসিফ নজরুল, আমরা একটা শেষের দিকে চলে এসেছি, আবারও সেই মিস্টার নাইমুল ইসলাম খানের প্রস্তাবনা। তো সব মিলিয়ে আপনার কথা একটু শুনতে চাই, আমি আরেকটু যোগ করে দিতে চাই। আপনি ভারতের প্রসঙ্গ টানছিলেন এবং বাংলাদেশের রাজনীতি তো তার ইনফ্লুয়েন্সের প্রসঙ্গ সর্বজন বিদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল এবং এখনও একটা টালমাটাল অবস্থার মধ্যে আছে, নানা রকমের অস্থিরতা, হয়তো 20 তারিখ বা তারও খানিকটা পর পর্যন্ত দেখতে হবে, বাট নতুন একটা সরকার দায়িত্ব নিচ্ছে, যারা ধারণা করা হচ্ছে যে ট্রাম্পের একেবারেই সব দিক থেকে বিপরীত একটা অবস্থান তাদের থাকবে। এবং বাংলাদেশে তাদের
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের মানবাধিকার এইসব বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, সেগুলো নিয়ে নানান জনের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের আশাবাদ আছে। সব মিলিয়ে আপনি একটু ছোট্ট করে বলবেন, আমার হাতে খুব বেশি সময় নেই, না আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট 2-3 মিনিটে। ট্রাম্পের সময় যে পলিসিটা ছিল, তারা সারা পৃথিবী থেকে নিজেদেরকে উইথড্র করেছিল এবং কিছু আঞ্চলিক শক্তির মাধ্যমে, অস্ট্রেলিয়া, ইসরায়েল, তারপর আপনার ইন্ডিয়া, সেটার মাধ্যমে পৃথিবীর উপর একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছে। বাইডেন গভর্নমেন্ট আরো ডিরেক্ট ইনভলভমেন্ট করবে, ইউরোপের সাথে করবে, সারা পৃথিবীর সাথে করবে। এবং আপনি জানেন চীনের কারণে যে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক গুরুত্ব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, এমনকি মিডল ইস্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখানে চীন আছে, আমেরিকার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক এনিমি বলেন, ইকোনমিক এনিমি বলেন, সবকিছু ক্ষেত্রেই। ফলে আমার কাছে মনে হয় অবশ্যই বাইডেন গভর্নমেন্ট বাংলাদেশের সাথে আরো ডিরেক্টলি ইনভলভ হওয়ার চেষ্টা করবে। তবে আমি বিশ্বাস করি যে দেশের ভিতর যদি ওরকম আন্দোলন গড়ে তোলা না যায়, তাহলে আপনার কোনো সরকারি মানে বিদেশি কোনো শক্তি এভাবে মুভ করে না, এটা অসম্ভব। মানে একটা সাপোর্টিং হ্যান্ডও দেয় না, এনকারেজও ফিল করে না, কারো কোনো ঠেকা নাই আসলে। দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে গণতন্ত্রের নহর বইছে, এটা দেখার জন্য ভারত, পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা মানে উৎকণ্ঠিত হয়ে আছে, এটা হয় না। আমরা তো ওদের সাথে অনেক কাজ করেছি, ওরা সবসময় দেখাতে চায় যে আমরা জনরায়ের সাথে আছি, জনগণ যেটা চাচ্ছে আমরা সাথে সাথে আছি, এটা দেখাতে চায়। যেই গভর্নমেন্টই বলেন আমেরিকার স্বার্থ দেখে নাই, এমন গভর্নমেন্ট বাংলাদেশে ক্ষমতা আসে নাই। বঙ্গবন্ধুর গভর্নমেন্ট ছাড়া এরপরে যতগুলা গভর্নমেন্ট আসছে সবাই আমেরিকার স্বার্থ দেখেছে। এই গভর্নমেন্টও মুখে মুখে যাই বলুক, এই যে আপনার খনিজ সম্পদ আহরণ বলেন, স্ট্র্যাটেজিক চুক্তি বলেন, আমেরিকার সাথে তো কোনো কিছু বাদ দেয় নাই, ফলে ওইটা অন থাকবে। আমি একটা জিনিস শুধু বলি, আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে, নাইম ভাই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন, আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে, আমার মনে হয় মাঝে মাঝে ইন্টারভিউ নিতে ইচ্ছা করে যে আসলে আপনি কিভাবে বাংলাদেশে পরিচিত হইতে চান, আপনি তো বঙ্গবন্ধু কন্যা। এবং আমি যেটুকু বুঝতে পারি ওনার খুব সফট একটা হার্ট আছে এবং উনি খুব ইন্টেলিজেন্টও সম্ভবত। কারণ এখন আপনার ধরেন আপনি যদি 2014 আর 2018 সালে ইলেকশন করেন, তারপর বাংলাদেশের মানুষ আপনাকে গণতান্ত্রিক নেত্রী হিসাবে শ্রদ্ধা করবে, মনে রাখবে, এটা সম্ভব? মানুষ কি এত বোকা হয়? এত বোকা তো হয় না মানুষ। এখন আমি একটা জিনিস যেটা বুঝি না, ধরেন নাইম ভাই বললো যে আমি কি এমন একটা সিস্টেম করব নাকি যে আমার ক্ষমতা চলে যায়। আমার প্রশ্ন তো ওই জায়গায় না, আপনি ক্ষমতায় থাকলেন, আপনি কেন দুর্নীতিকে অন্তত সহনীয় মাত্রায় নামিয়ে আনতে পারলেন না? আপনি কেন বেক্সিমকোর মতো গ্রুপকে ধরেন টিকা, এখনকার এক্সাম্পল হিসেবে টিকা বেক্সিমকো কেন আনবে? মানুষের মনে অনেক ভয়াবহ প্রশ্ন থাকে যে চোখের সামনে দেখিয়ে দেওয়া যে যা ইচ্ছা তাই করছে। তো আপনার যে উপদেষ্টারা আছে ওনাদের অ্যাকাউন্টেবিলিটি কি কেউ জানে না। আমরা সবাই শুনি ওনারা মহা পাওয়ারফুল, সব মন্ত্রীর চেয়ে পাওয়ারফুল। এরকম বহু প্রশ্ন আছে যে এগুলি তো রিজলভ করা সম্ভব ছিল, দেশে তো আরেকটু সুশাসন দেওয়া সম্ভব ছিল, এটা কেন করলেন না আমি জানি না। আরেকটা কথা হচ্ছে ধরেন যে উনি এখন যে স্ট্র্যাটেজি নিয়েছেন চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার, শেষ করতে ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট সংক্ষেপে যেটা বলতে চাই কি, উনার জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, উনি ক্ষমতা ভোগ করে গেলেন, উনি আপনার একটা আরোপিত অবস্থায় মানুষের শ্রদ্ধা প্রশংসা সবই পেয়ে গেলেন, কিন্তু আমি আশা করব উনি যখন ক্ষমতায় থাকবেন না তখন এই শ্রদ্ধাটা আসলে থাকবে কিনা এটা চিন্তা করে জন্য উনি কাজ করেন আর কি, তাহলে বঙ্গবন্ধুর জন্য সেটা বিফিটিং হবে। আমি এটুকুই বলছি যে উনি সেই চিন্তাটা করেন। আমি কিন্তু আসিফ নজরুল যেটা বললেন যে উনি চিন্তা করেন কিনা জানতে ইচ্ছা করে, অন বিহাফ অফ শেখ হাসিনা আমি বলছি যে উনি এই চিন্তাটা করেন এবং নিশ্চিত জানবেন উনি করেন, কিন্তু এটা আমাদের ইচ্ছা মতো হয়তো টাইম লাইনটা হবে না এক। আর ইলেকশনের ব্যাপারগুলি, যে এই যে ইভিল ইলেকশন হয়েছে এগুলি তো আমরা সবাই জানি, ইভিল ইলেকশন বিএনপি সময়েও হয়েছে, কিন্তু এইগুলির তুলনা কিন্তু আমি করতে চাই না। কিন্তু একটা লাস্ট পয়েন্ট বলতে চাই যে ভারতকে বলা হয় যে আওয়ামী লীগ ভারতপন্থী, এইটা নিয়ে একটা আলাদা শো করেন যে আমি প্রমাণ সহ দেখায়া যাব সার্কামস্টেন্সেস দিয়ে, ফ্যাক্টস দিয়ে, যে শেখ হাসিনা ভারতের মানে বশংবদ রাষ্ট্র বাংলাদেশকে করবে না, এটা গ্যারান্টিড। এবং বেক্সিমকো যে এই মানে আওয়ামী লীগের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন কাজটাকে এখানে সমালোচনা করা হচ্ছে। আমরা সবাই বলছি বেশি দামে আনাচ্ছে, চুক্তিটাতে লেখাই আছে, যেমন অলরেডি আমাদের টিকা কিন্তু 3 কোটি থেকে 4 কোটি হয়ে যাচ্ছে। কেন? দাম কমে $3 হয়ে গেছে। কারণ চুক্তিটাতে লেখা আছে ভারত সরকার যত দামে নিবে তার চেয়ে বেশি বাংলাদেশ দিবে না, কিন্তু ভারত সরকার যদি বেশি দামেও কিনে
আমরা $4 বেশি দিব না। এরকম চমৎকার চুক্তি হয় নাকি? আর সাউথ এশিয়াতে বাংলাদেশ প্রথম দেশ যে নাকি তার কোভিডের প্রথম চালানটা এভাবে নিশ্চিত করেছে, এবং 25 তারিখ রাত্রে এই চালান আসতেছে। সো আমার মনে হয় যে এইটা, আর বেক্সিমকোকে দিয়ে তো আনাচ্ছে না, ব্যাপারটা বুঝতে হবে। কারণ যে কোনো একটা প্রাইভেট ইম্পোর্টের একদম লোকাল ইয়ে থাকে, যেমন যদি ফাইজারেরটা আসে এটা হবে রেডিয়েন্ট, কারণ রেডিয়েন্ট তাদের বাংলাদেশ ডিস্ট্রিবিউটর। তেমনি সেরামের বাংলাদেশে কন্ট্যাক্ট হচ্ছে বেক্সিমকো, সুতরাং তারা বেক্সিমকোর মাধ্যমেই দিবে। তা আমার মনে হয় যে মানে বাংলাদেশ উন্নয়নের দিকে একভাবে চলছে, সুশাসন, দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে এবং নির্বাচন। আমি মনে করি শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো হওয়ার ব্যাপার আছে, এবং আসিফ নজরুল্লাহ বলেছেন, আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনা করবেন। কিন্তু বিরোধী দলের প্রেশার থাকলে এটা তাড়াতাড়ি হবে, আর নইলে ওনার ইচ্ছে মতো হবে। ওনার যে প্রায়োরিটি সেটার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল এবং মিস্টার নাইমুল ইসলাম খান এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, এবং যে 7টি পৌরসভা নির্বাচন হয়ে গেল, এগুলো আসলে কোনো ভালো বার্তা দিচ্ছে এমনটা ওনারা মনে করছেন না, কোনো ইঙ্গিতও বহন করে না। হয়তো কোথাও কোথাও ভোটারদের অংশগ্রহণ বেড়েছে, কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে, বা কোথাও কোথাও আওয়ামী লীগের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, কিন্তু এগুলো আসলে এটি ভালো নির্বাচনের ইঙ্গিত বহন করে না। ভালো নির্বাচনের জন্য যে কী করণীয় সেই প্রসঙ্গে মতামত ব্যক্ত করতে গিয়ে ওনারা, প্রফেসর আসিফ নজরুল বলছিলেন যে এই সব আলোচনায় কেন আওয়ামী লীগের দুর্বলতাগুলোকে বা সরকারের দুর্বলতাকে প্রধান করে নিয়ে আসা হয় না, সামনে নিয়ে আসা হয় না, বিরোধী দলকে কেন এত আলোচনার মধ্যে নিয়ে আসা হয়। অন্যদিকে নাইমুল ইসলাম খান বলছিলেন যে পুরোটাই আসলে নির্ভর করবে সরকারকে কতটা চাপে বিরোধীরা ফেলতে পারছে তার উপরে। অন্যথায় মিস্টার খান আশাবাদী যে শেখ হাসিনা গণতন্ত্র নির্বাচন প্রশ্নে মানুষের যে আকাঙ্ক্ষা বা তারা যেসব আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন সেগুলো তিনি করবেন, কিন্তু তার যে টাইমলাইন আছে সেই অনুযায়ী তিনি করবেন, কারণ তার কাছে কিছু প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটি অনুযায়ী তিনি করবেন। এবং ওনারা দুজনেই মনে করেন যে এর জন্য আসলে এক ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম বা বিরোধী পক্ষের ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেক্ষেত্রে বিএনপিকে অনেক রকমের ছাড় দিতে হবে, এবং সেটি প্রকাশ্যেই হতে হবে, জনগণ যেন সেই আস্থাটা অর্জন করতে পারে এবং বিরোধীরাও যেন সেই আস্থা অর্জন করতে পারে। এমনকি সরকারের সঙ্গে যে বিরোধী শক্তিগুলো, অন্যান্য রাজনৈতিক দল আছে, তারাও যেন আস্থা অর্জন করতে পারে যে ভবিষ্যতে আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির সঙ্গে গেলে তারা কী ধরনের সুবিধা পাবে। এবং সেই ভিত্তিতে, এবং ওনারা মনেই করেন যে নির্বাচনে, মিস্টার নাইমুল ইসলাম খান মনে করেন যে যদিও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার নানা বিষয়ে প্রফেসর আসিফ নজরুল বলছিলেন, তো মিস্টার নাইমুল ইসলাম খান মনে করেন একেবারেই সীমিত, অত বর্ণনামূলক যেসব ডকুমেন্টস হয় সেরকম না করে বুলেট পয়েন্টে 8টা 10টা নির্বাচনে কি কি কাজ করা যেতে পারে, কি কি সংস্কার হওয়া দরকার, সংস্কার শব্দটি তিনি ত্যাগ করতে বলেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিও বাদ রাখতে বলেছেন। যেগুলো নিয়ে ভিন্ন মত আছে, মতানৈক্য আছে, সেই সব প্রসঙ্গ বাদ দিয়ে ঐকমত্যের জায়গাগুলো চিহ্নিত করে একটা আন্দোলন বা একটা ঐক্যবদ্ধ প্রয়াস আসলে বিরোধী দল বিএনপি নিতে পারে, এবং সেটি যদি হয় তাহলে এক ধরনের চাপ সরকারের মধ্যে অনুভূত হবে, এবং সেক্ষেত্রে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, নির্বাচনে ভালো নির্বাচনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টাইমলাইন তার আগে চলে আসতে পারে যদি চাপটা প্রয়োগ করতে হয়। চাপের কোনো বিকল্প নেই। বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশে অনেক সময়ই যখন নিজেরা তেমন সুবিধা করতে পারে না, তখন তারা এক্সটার্নাল নানান ফোর্সেস দিকে তাকিয়ে থাকে। সেক্ষেত্রে প্রফেসর আসিফ নজরুল অত্যন্ত যথার্থভাবেই বলেছেন যে বিদেশি শক্তিগুলো আসলে সবসময় চায় জনগণ কোন পথে হাঁটছে সেটি দেখতে। কাজেই জনগণকে যদি বিরোধীরা সম্পৃক্ত করতে পারে তাহলে বিরোধীরা সমর্থন পাবে, অন্যথায় সরকারের সঙ্গে তাদের যে, এবং যেটি বলছিলেন আসিফ নজরুল যে আওয়ামী লীগ যতই সমালোচনা টুকটাক করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা কিন্তু প্রধান আকাঙ্ক্ষা কিন্তু তারা বাস্তবায়ন গড়ে চলেছে। কাজেই সেক্ষেত্রে তেমন কোনো সুবিধা হবে না। তবে হ্যাঁ, অবশ্যই নতুন সরকারের কাছে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কিন্তু সেটা নির্ভর করবে জনগণ সে বিষয়ে কতটা সোচ্চার তার উপরে। কাজেই নির্ভর করছে আসলে কে কতটা জনগণকে সম্পৃক্ত করতে পারছে, এবং সেটির একটা প্রকাশ থাকতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।